হোয়াটসঅ্যাপ লেডিজ এন্ড জেন্টলম্যান, আজকে আমরা চলে আসছি অনুজ প্রকাশন বা এশিয়া পাবলিকেশন, যেটাই বলেন একই জায়গায় সব। আর আমাদের তুষার ভাই আমাদের সঙ্গে আছেন, বাট আমাদের গেস্ট আজকে অন্য আরেকজন। তো যাকে নিয়ে এতদিন জল্পনা কল্পনা চলতেছে এবং যে বইটা নিয়ে আমরা এতদিন কথাবার্তা বলতেছি এবং যেটা দেখছেন যে আমি অলরেডি এটার বেটা রিডিং যে প্রতিক্রিয়া সেটা আমি পোস্ট করছিলাম। আর দেন যখন বই আসছে সেটারও আমি একটা স্নেপেট শেয়ার করছিলাম। তো ফাইনালি বইও আসছে, বইয়ের সাথে সাথে রাইটারও চলে আসছেন আসিফ আহমদ। আমাদের এই জেনারেশনের নতুন একজন রাইটার এবং খুব প্রমিসিং একজন রাইটার, সো টু স্পিক। আর বইয়ের ব্যাপারে আমি আজকে তেমন কিছুই বলবো না, কারণ বইয়ের ব্যাপারে আমি মোটামুটি যা বলার বলে ফেলছি। হ্যাঁ, তবে আসিফের কাছ থেকে আমাদের হয়তো বা কিছু জানার আছে, সেই জিনিসগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। তো আসিফ, ওয়েলকাম টু আওয়ার পেজ, আওয়ার ভিডিও অ্যাজ ওয়েল। আর আমাদের এই যে মোটামুটি মেকশিফট স্টুডিও। তো আসিফ চিটাং থেকে আসছেন, তো খুব বেশি প্রশ্ন বানে জর্জরিত করবো না, বাট সিম্পল কিছু কোয়েশ্চেন আমরা আজকে করবো। তো আসিফ, ফার্স্ট অফ অল ওয়েলকাম টু ঢাকা। আর আর মানে সবচেয়ে বড় কথা, ফার্স্ট অফ অল লেট মি কনগ্রাচুলেট ইউ অন ইউর ফার্স্ট বুক। তো আসিফ, প্রথম যেটা আমার জানার ইচ্ছা, এই জিনিসটা আমি মানে অনেকটা লজ্জায় পড়ে জিজ্ঞেস করি নাই, যে এর আগে আপনার কোনো মানে কমলের আগে আপনার কোনো লেখা বা কোনো লেখার কোনো এক্সপিরিয়েন্স বা অন্য কোনো জায়গায় কোনো পত্র পত্রিকা বা কোনো মানে কোনো এডিটোরিয়াল বা কোনো জায়গায় আপনার কোনো লেখা টেখা ছিল কিনা? ব্যাপারটা হলো সেটা হলো গিয়ে যে কমল লেখার আগে তো আমার প্র্যাকটিসটা ছিল লেখার। যদি এক যুগ আগে থেকেই লেখার মানে লেখালেখি হাতে খড়ি। ও পত্রিকার লেখা ছাপানো শুরু হয় 2014 সাল থেকে। তো 14 সাল থেকে মাসিক নকিবে আমার প্রথম লেখা ছাপা হয়। মাসিক নকিব, তারপর দিন দুনিয়া, তারপর হলো গিয়ে যে কিশোর পাতা, কিশোর কণ্ঠ, তারপর এর থেকে আসছে দৈনিক পত্রিকাগুলোতে গেলাম। তারপর আমাদের চিটাগাং যে আঞ্চলিক পত্রিকাগুলো, আজাদী পত্রিকা, পূর্বদেশ, পূর্বকোণ, এছাড়াও যখন আবার ঢাকার দিকে আসলাম নয় দিগন্ত, সংগ্রাম বা তারপরে যুগান্তর, এই আস্তে আস্তে উঠলাম আর কি। তো তারপর লেখাটা চললো, তবে মাঝখান দিয়ে পত্রিকাতে একটু দূরে সরে আসলাম, কারণ আমি তখন এই যে কমল নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়লাম যে 21 সাল থেকে। কিন্তু পত্র পত্রিকা আমার আলহামদুলিল্লাহ যথেষ্ট লেখা হয়েছে ওই জায়গা থেকে। তার মানে মানে মোটামুটি আগে থেকেই স্বল্প পরিসরের লেখা ছিল, বাট এইটাই আপনার প্রথম পূর্ণাঙ্গ নভেল এবং বিগ স্কেলে। আচ্ছা, এখন সেকেন্ড কোয়েশ্চেন, এবং এটাই মেবি সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন এবং সবচেয়ে ডিফিকাল্ট কোয়েশ্চেন হবে, সেটা হচ্ছে যে কমল এবং সবচেয়ে বড় কথা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে উপজীব্য করে যে ফিকশনাল যে নভেলটা, এইটার পেছনে আপনার মোটিভেশনটা কি ছিল? মানে ডিড সামওয়ান ইন্সপায়ার ইউ, অথবা কোনো চেইন অফ ইভেন্টস বা র্যান্ডম থট, মানে হোয়াট অ্যাকচুয়ালি ইন্সপায়ার্ড ইউ টু রাইট দিস নভেল? আচ্ছা, তার লেখার শুরুর গল্পটাই তাহলে বলি। 2021 আমি সেরোনা যাই চুল কাটতে, ছোট করে বলে দিই, যদি এটা বারবার বলছি গল্পটা। তো চুল কাটতে আমি যাই, যাওয়ার পরে আমি ভিড় দেখে বেঞ্চে কোণে বসি, বসে আমি একটা পত্রিকা দেখি। সেই পত্রিকা পাতা উল্টাতে উল্টাতে আচমকা আমার নজরে পড়ে যে রাষ্ট্রপতি জিয়া রহমানকে লেখা একটা আর্টিকেল। সেই আর্টিকেল যখন আমি পড়া শুরু করলাম, আবিষ্কার করলাম যে এরকম কোনো রাষ্ট্রপতি নিয়ে আমি কখনো এরকম লেখা পড়ি নাই। একটা মানুষ, তার জীবনে কোনো সঞ্চয় ছিল না, তিনি মারা যাওয়ার পর ৳১ তার জমানো ছিল না। তিনি বেতন নিতেন ২ কি ৳২,৫০০। সেই জায়গা থেকে তিনি ৳৫০০, ৳৭০০ রিলিফ ফান্ডে জমা করতেন। তার সঞ্চয় বলতে কিছু ছিল না। একদম সাদামাটা মাটির মানুষ ছিল। আর তার যাবতীয় জীবনে কাপড়-চোপড় ছিল হাতে গোনা। একটা রাষ্ট্রপতির কাপড়-চোপড় আমরা অনেক দেখি, অসংখ্য কাপড়, জুতো, কিন্তু তার সন্তানের জুতোটা পর্যন্ত সেলাই করে, করে তার পরতে হয়। তো সেই জায়গা থেকে আমাকে ভাবালো, যেটা আমাদের বাংলার মানুষ। আমরা এই গল্পগুলো কিন্তু খেলাফতের গল্প শুনছিলাম। কিন্তু কিন্তু একটা বাংলার মানুষ যিনি কিনা ৭১ এর পরপরই ৭১ এ তার ভূমিকা ছিল। তখনও তো কিছু মাথায় আসেনি, কিন্তু এটা আমার খুব ভাবাইছে। পরবর্তীতে যখন আমি গেলাম, আরেকটু পড়া শুরু করলাম ২০২১ এর নানা আর্টিকেল, তখনও বই পড়িনি। আর্টিকেলের পর ২০২২ সাল থেকে টুকটাক ওনাকে নিয়ে বই পড়া শুরু করলাম। কিন্তু এক পর্যায়ে আবিষ্কার করলাম, এই বইগুলো তো ঠিক একই রকম কথাবার্তা লেখা। মানে এখানে পার্থক্য কোনো কিছু নাই। দেখা যায় আমার রাজনীতির রূপরেখা, যেটা তার যে আর্টিকেলটা, ওই আর্টিকেলটা দ্বারা ছাপানো, তারপর কিছু টুকটাক কিছু আর্টিকেল লেখা। কিন্তু এছাড়া বাড়তি কোনো গোটা কথা পাইলাম না। সবচেয়ে ভয়ংকর বিষয় ছিল, ওনাকে নিয়ে কোনো সৃজনশীল কাজ নেই। না আছে কোনো গল্প, না আছে কোনো উপন্যাস। কবিতা থাকতে পারে, কবিতা থাকে, কিন্তু আমাদের যে ইয়াং জেনারেশন যে টার্গেট করবে তেমন কোনো লেখাই নেই। তো সেই জায়গা থেকে আমি চিন্তা করলাম লেখা উচিত। তো ২০২২, ২০২৩ পুরো দস্তুর পড়াশোনা শুরু করলাম উপন্যাস লেখার জন্যই, এবং ২০২৪ এসে লেখা হাত দিলাম। তো এই হলো লেখা। আর এখানে সবচেয়ে বড় বিষয়টা কি, আমি না কোনো দলের লেন্স থেকে এটা দেখিনি। সম্পূর্ণ আমার নিজের দৃষ্টিভঙ্গি থেকে লেখাটা। এখন আশা করি পাঠক সেটা বুঝতে পারবে। যদি পড়ে সেটা নিশ্চয়ই পাঠক বলবে। এখানে লেন্সটা ফেক করতেছে। আপনি যেটা বলছেন শুরুতে কথা বলার আগে যেটা বলতেছিলেন, লেন্স। কোন লেন্স থেকে আসলে দেখে? পিক করবে কোন লেন্স? আমি আমার নিরপেক্ষ লেন্স থেকে আমি দেখেছি। এখানে কারো লেন্স থেকে আমি দেখিনি। তো সেই জায়গা থেকে পাঠক বুঝবে জিনিসটা। এটুকুই যা। আর লেন্সের কথা যেটা বললাম, হঠাৎ করে একটা জিনিস মাথায় আসলো, এটা হচ্ছে যে
মানে পৃথিবীতে আমার মনে হয় যে আনডিসপিউটেড কোনো পার্সোনালিটি বলে কিছু নাই। ইভেন মানে দালাই লামা যারা সবচেয়ে শান্তিপূর্ণ বলে মনে করা হয়, there are people who hate Dalai Lama as well. So you can't keep everyone happy এবং you don't even need to try to do that. So এইটাই হলো কথা। সো মানে ডেফিনেটলি এটা খুব মানে কম্পেলিং একটা রিজন ছিল এবং মানে হ্যাপেনস্ট্যান্স বলতে গেলে হঠাৎ করে এই জিনিসটা চলে আসছে, বাট মানে থ্যাংক গড ইট ডেড। আচ্ছা, আমার নেক্সট কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি তুষার ভাই কাছে। তুষার ভাই, আপনার কাছে আমার একটাই প্রশ্ন হচ্ছে যে আসিফকে কিভাবে ফাইন্ড আউট করলেন, আর আসিফের সাথে আপনার মানে যে এই বইটা প্রকাশনার যে জার্নিটা, এই জার্নিটার ব্যাপারে যদি আমাদের হালকা পাতলা কিছু বলতেন। আচ্ছা, এই বিষয়টা আসলে এরকম হয়েছে যে আমি তখন শুনছি যে বাজারে যে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান উপরে একটা প্রথম উপন্যাস হইতে যাচ্ছে। তো আমি যখন শুনছি তখন আমার কাছে মনে হয়েছে এটা তো ভালো একটা কাজ হইতেছে, হ্যাঁ। তো আমি তখন চিন্তা করছিলাম যে আচ্ছা ঠিক আছে, এরকম একটা কাজ হয়তোবা যা করতেছে ভালো, আমি পাইলে হয়তোবা ভালো লাগতো। তো জানি না কিভাবে কিভাবে জানি এই জিনিসটা ঘুরে ফিরে আমার কাছে আসছে। তো মানে এমন না যে বিষয়টা এরকম যে আমার আশপাশ দিয়ে ঘুরতেছে, আমার আশপাশ দিয়ে ঘুরে আমার কাছে আসছে যে ভাই এই বইটা এখন আপনি করবেন কিনা। তো আমার প্রথম ইয়াটা ছিল লেখক আসিফ কেমন লেখে, তার থেকে বড় বিষয় হচ্ছে এইটা জিয়াউর রহমানের উপর প্রথম উপন্যাস বা তারে নিয়ে কেউ এভাবে লিখতেছে, এইটা আমাকে বেশি ভাবাইছে। যে তখনই আমি সাথে সাথে বলছি, এবং লেখক তো পাশেই আছে, আমি কিন্তু একবারও বলি নাই যে আচ্ছা ঠিক আছে ভাই ভেবে দেখি পরে করব বা চিন্তা ভাবনা করব, আমি সেটা বলি নাই। আমি ডাইরেক্ট বলছি ওকে ফাইন, আমি এটা করব, কারণ ওই যে আমি আগে থেকেই জিনিসটা আমার মাথায় ছিল। ফোনে কথা হয় 5 হ্যাঁ। মিনিটের মধ্যে কিন্তু এগ্রি তুষার ভাই যে আমি করব। তো এই জিনিসটা আমার ভাবাইছে। তো আর আসিফের ব্যাপারে যতটুকু আমি দেখছি বা যতটুকু পড়ছি বা যতটুকু তথ্য আমার কাছে আসছে, বইটা যথেষ্ট পরিমাণে ভালো লেগছে এবং পাঠকরা একটা নতুন কিছু পাবে। একজন রাষ্ট্রপতিকে নিয়ে এইভাবে করে একটা বই লেখা, এটা হয়তোবা আগে কখনো হয়েছে কিনা আমার জানা নাই। বা যদি হয়ে থাকে তো ভালো, বাট এইটাতে একটা ইউনিক পাবে, অনেক বছরের একটা গ্যাপের থাকতে পারে। বাট এই জিনিসটা যখন পাঠক পড়বে তার কাছে ভাল লাগবে। একটা বিষয় থাকতে পারে যে আহ, অনেকেই তো অনেক ধরনের পড়ে, বাট জিয়াউর রহমানকে নিয়ে এইভাবে একটা উপন্যাস আসা, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার আমার কাছে যেটা ফিল হয়, এবং সেই ফিল থেকেই আসলে এই কাজটা করা। আশা করি পাঠকদের ভালো লাগবে। আর নিরপেক্ষ পয়েন্ট অফ ভিউ থেকে বলতে গেলে মানে বাংলাদেশের ইতিহাসের সাথে জিয়াউর রহমানের নামটা অবিচ্ছেদ্যই বলতে গেলে, ছোট আকারে হোক বড় আকারে হোক, এক একজনের কাছে হয়তো এক একভাবেই হোক, যেভাবেই হোক এই নামটা আসবেই। মানে এটাকে মানে আপনি বিচ্ছিন্ন করার বা ডিনাই করার কোনো ওয়ে নাই। সো ডেফিনেটলি ইটস অ্যান ইম্পর্টেন্ট, মানে ইটস গানা বি অ্যান ইম্পর্টেন্ট পিস অফ লিটারেচার। আচ্ছা, তো আমার নেক্সট কোয়েশ্চেন আসিফের কাছে, সেটা হচ্ছে যে বইটা লেখাটার তো একটা লম্বা প্রসেস ছিল, বাট ওয়েন ইউ ওয়ার ডান উইথ ইট, যখন লেখাটা শেষ হয়েছে, হোয়াট ওয়াজ ইউর ফিলিং আফটার ফিনিশিং দ্য বুক? আচ্ছা, বইটা শেষ হয় সম্ভবত সেপ্টেম্বর মাসে। আন্দোলনের পরপর আমি আবার অর্ধেক লিখলাম, আন্দোলন আবার মাঝখানে বন্ধ রাখলাম, আন্দোলন 5 তারিখের পর আবার 7 তারিখ থেকে বসে গেলাম। তো সেই জার্নিটা যখন শেষ হলো, আমি যখন লাস্ট পর্বটা লিখলাম, আচ্ছা আমি বলি লাস্ট 5 পর্ব লিখতে কিন্তু আমার অনেক মানে খুব কষ্ট হয়েছে। মানে আমি আর লিখতে পারতেছি না, লেখা আসতেছিল না। আমার মানে কান্না করাটা জাস্ট বাকি ছিল যে লেখা আসতেছে না, লিখতে পারতেছি না। তো যখন আমি লাস্ট পর্বটা লিখলাম, শেষ করলাম, তখন মনে হচ্ছে আমি কি যেন শূন্যতা। আমি আসলে এই যে 4টা বছর নিয়ে ছুটলাম না, কাদেরকে নিয়ে ছুটবো আর কি নিয়ে ছুটবো, এই যে চরিত্রগুলো, এই যে অনেকগুলো চরিত্র, জিয়াউর রহমান আর অনেকগুলো চরিত্র আছে, মাথার মধ্যে আবার ঘুরপাক করছিল যে হ্যাঁ খুব একাকী, মানে ভিতরে আসলে এমন তো আমি একা মানুষ, তারপরে এই চরিত্রগুলো আমার যাপন। কিন্তু যখন আমি খুব খুব একাকী ফিল করতেছিলাম, যে ইমোশনাল ফিল করতেছিলাম যে হয়তো চরিত্র করে আর ঘাটাঘাটি হবে না, কথা বলা হবে না। তো আমি এখনও ফিল করি, তবে এটা হয়তো শুনলে হাস্যকর লাগবে, আমি এখনও যখন কোনো খাতা কলম নিয়ে বসে মোবাইলে কিছু টাইপ করতে যাই না, কেমন সে গল্প কোনো না কোনোভাবে আমি মানে অজান্তেই ওই চরিত্রগুলোর নাম উঠে যায়, ওই চরিত্রগুলো ডায়লগ উঠে যাচ্ছে, কিরে কী হচ্ছে, বিকজ ওই যে এখনও ওইটার থেকে বেরোতে পারিনি, ভিতরে এখন চলতেছে ভিতরে কমল। আচ্ছা, আমি আরেকটা কথাই বলে দিই, আপনি যদি প্রশ্নের বাইরে কথাটা, জিয়াউর রহমানের কথাটা আসলে আমরা সবসময় একটা কথা বলি যে তিনি স্বাধীনতার ঘোষক, এবং তার মৃত্যু, এই দুইটা নিয়ে টানাটানি করতে গিয়ে না, তার রাষ্ট্রপতির জীবন, তার যে রাষ্ট্র নিয়ে তার যে ভাবনাটা, এটাই ভুলে গেছি আমরা। প্রশাসনিক দক্ষতা, আপনি অবাক হবেন যে ভাই উনি যখন বসলো, এই যে আমরা এখন বলি যে এখন যে রাঙ্গামাটি ইস্যুগুলা, উনি তখন হন নাই, উনি সামরিক আইন প্রশাসক হন নাই, উনি তখন উপসামরিক আইন প্রশাসক। তখন উনি চট্টগ্রাম সার্কিট হাউসে বসা,
বলতেছে যে তখন কিন্তু সবে মাত্র তখন মানে ক্যান্টনমেন্ট থেকে আর্মি পাঠিয়ে ওখানে বসানো হয়েছে ঝামেলার কারণে। তখন বলতেছে না এখানে আর্মি দিয়ে সর্ট আউট করা যাবে না, এটা অন্যভাবে করতে হবে ডিলটা। কী হবে? বললো যে এখন ওখানে যে 1,00,000 মানুষ থাকে, তাহলে আমাদের এখান থেকে 1,00,000 মানুষ পাঠাইতে হবে ওখানে পুনর্বাসনের জন্য। যদি আমরা এটা করি তাহলে হবে কি আগামী 10 বছর পর 20 বছর পর দেখা যাবে ইকুয়াল সব কিছু হয়ে গেছে, তখন আর কেউ কারোর সাথে ঝামেলা করবে না, ওরা ঠান্ডা থাকবে। তো এই যে এটাকে বলা হয় চশমা নীতি বলে অনেকে। তো এই তখন উনি ইয়া করলেন করে তখন ঠান্ডা করলেন সব কিছু। আর সবচেয়ে বড় কথা ওনার পররাষ্ট্রনীতি যেটা দেখবেন যে এই যে এখন যেটা বলে আমাদের আমেরিকার সাথে সম্পর্ক, তখন আমেরিকা আমাদেরকে কোনোভাবে স্বীকৃতি দেয় নাই। আমেরিকা তখন সম্পূর্ণ পাকিস্তানের পক্ষে। অনেক পরে উনি যখন আসলো, উনি যখন সার্ভ করলো, দেখেন এই যে অবস্থা, উনি যখন বহিরা বিশ্বের মধ্যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট তখন কেউ উঠতে পারে নাই, মাত্র সদ্য স্বাধীন হওয়া দেশ, উনি এসে সব জায়গায় ভ্রমণ শুরু করলেন। এবং উনি চিন্তা প্রতিটা ওই অ্যাম্বাসিডারের সাথে বসতেন যে কীভাবে কী করা যায়, কীভাবে কথা বলা, দেশটা নিয়ে কীভাবে চিন্তা করা যায়। তো আমেরিকা উনি যাওয়া মাত্র আমেরিকা স্বীকৃতি দিলেন, চায়নার সাথে আমাদের সম্পর্ক হলো, ইন্ডাস্ট্রি আমরা গ্রো করলাম, বিশ্ব ব্যাংক ঢুকলো। তো উনি আসা মাত্র আমরা নতুন একটা জার্নি দেখলাম। এই যে ব্র্যান্ডিং, এই যে ব্র্যান্ড সঙ্গীত, আইব বাচ্চুরা গান, তখন থেকে এগুলো ঢোকা শুরু করলো, তখন তো এগুলো ছিল না, এগুলো ঢোকা শুরু করলো, উনি সব দিকে বিবেচনা করতে শুরু করলো। তো এই মানুষটা না, যে যেটাকে বলি একের ভিতর সব ওনার ভিতর ছিল, প্রতিটা জন্য ভাবনা ছিল। আপনি চিন্তা করে দেখেন, একটা মানুষ রাত 3টা বাজে বাসায় ঢুকে, সে ফজরের নামাজ পড়ে আবার বের হয়ে যাচ্ছে, ঠিক সকাল 8টা বাজে রাষ্ট্রপতি ভবনে ঢুকছেন। আবার ওনাকে ওই সময়ের মধ্যে সবচেয়ে এটা কোনো রাষ্ট্রপতিকে দেওয়া হয় নাই, বহিরা বিশ্বেরও না, যে সবচেয়ে ভ্রমণশীল রাষ্ট্রপতি। উনি অন্তত প্রতি মাসে 4টা দেশ সফর করতেন। তো ভাবা যায় বাংলাদেশে একজন রাষ্ট্রপতি যিনি দেশে পায়ে হেঁটে বেড়াচ্ছে, তখন কিন্তু উনি পায়ে হাঁটা কর্মসূচি শুরু করছেন। এটা কিন্তু মানে শুরু করছে উনি যখন সেনাপ্রধান হলো, উপরাষ্ট্রপতি সামরিক আইন প্রশাসক, তখন থেকে উনি শুরু করছেন। তো জার্নিটা ওনার মৃত্যুর আগ পর্যন্ত ছিল। উনি যখন ঘুম থেকে উঠতেন, উঠা মাত্র চলে যেতেন রাষ্ট্রপতি ভবন, সেখান থেকে অফিসিয়াল কার্যক্রম শেষ করে বেরিয়ে যেতেন গাড়ি নিয়ে, বাংলাদেশের কোনো এক প্রাক্তন মানে অঞ্চলে চলে যেতেন, গ্রামগঞ্জে যে কোনো জায়গায়। ওখান থেকে আবার ঢুকতেন ঢাকাতে, আবার অফিসে বসতেন। তারপর এই করতে করতে ওনার জীবনটা গেল। তো এই যে যেটা বললাম যে উনি যা 10টা বছর বাঁচতো, তাহলে আমরা নতুন বাংলাদেশ দেখতাম, নতুন চিন্তা বাংলাদেশ দেখতাম। উনি যে কথাটা বলতো যে আপনারা আজকে যে রাজনীতি করছেন না ডাইনিং টেবিলে বসে আর সংবাদ মাধ্যমে দু একটা লেকচার দিয়ে, সেটা আর হবে না। রাজনীতি এখন যারা জনগণের কাছে যাবে তারাই রাজনীতি করতে পারবে, জনগণ ছাড়া কোনো রাজনীতি হবে না। আর জনগণ আপনাদেরকে চিনে ফেলবে সামনে, আপনারা কি করতেছেন, আপনারা রাজনীতি চেঞ্জ করেন। তো এটা আসলে ওই সময় ভাবাটা খুব ডিফিকাল্ট ছিল। আর উনি সবচেয়ে মজার বিষয়, উনি কিন্তু ছিল আর্মি পার্সন, যে আর্মি পার্সন কিন্তু দেশ নিয়ে অত চিন্তা থাকে না। হয়তো সেনাবাহিনী মানে ওনার অন্য দক্ষও থাকতে পারে, কিন্তু দেশ নিয়ে যে রাজনৈতিক চিন্তা, এটা কিন্তু খুব ডিফিকাল্ট। পড়াশোনা না থাকলে এটা হতো না, যথেষ্ট না পড়াশোনা ছিল, সেই জন্য উনি পারছেন জিনিসটা। উনি ডেফিনেটলি মানে ওনার ব্যাপারে যতটুকু পড়ছি, যতটুকু আমরা দেখছি বা যতটুকু জানছি, হি ওয়াজ ডেফিনেটলি মেড অফ এ ডিফারেন্ট মোল্ড। এবং ওই সময়কারও যে চিন্তাধারা, ইভেন এখনকারও যে তর তারিকা, এখনকারও যে আমাদের রাজনৈতিক চিন্তা ভাবনা, এখন তো চেঞ্জ হয় না, একই জিনিসই ঘিসাপেটা জিনিস চলতে। তো হি ওয়াজ আ ব্রেথ অফ ফ্রেশ এয়ার, হি ওয়াজ সামথিং ডিফারেন্ট। বাট যে টু ব্যাড যে উই কুডন্ট লিভ ইট থ্রু, অথবা টু ব্যাড যে উই ডিডন্ট গেট মোর অফ এম, এই হলো ব্যাপার। তো আমার নেক্সট কোয়েশ্চেন তুষার ভাই গেছে। তুষার ভাই, নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে যে আসিফের কাছ থেকে ধরেন আপনি এই প্রজেক্ট তো এটা মোটামুটি ডান অ্যান্ড ডাস্টেড, এখন বইমেলা পর্যন্ত এটা চলবে, বইমেলাতেও এটা চলবে ইনশাল্লাহ। তো আপনার আসিফের কাছ থেকে নেক্সট এক্সপেকটেশন কি ধরনের থাকবে? মানে যদি নেক্সট কোনো প্রজেক্ট আসে, হোয়াট উড বি ইয়োর সেট অফ এক্সপেকটেশন, বা আপনি ওর কাছ থেকে কি দেখতে চান? আচ্ছা, তো এইখানে আমার যেটা বলার আছে যে ওনার ভিতরে এক ধরনের ক্রিয়েটিভিটি আছে, হ্যাঁ। তো আমি চাইবো সেটা কন্টিনিউ হোক, এবং সেটা যদি কোনো বাংলাদেশের ভালো টপিকসের উপর হয়, সেটা ডেফিনেটলি আমি গ্রহণ করব। কারণ আমি আসলে সবসময় চাই যে মানুষজন একটু ক্রিয়েটিভিটি কাজ করুক, হ্যাঁ, গতানুগতিক উপন্যাস না লেখে। কারণ আপনি দেখবেন যে প্রেমের উপন্যাস, এই উপন্যাস দিয়ে বাজারটা ভরে গেছে, হ্যাঁ। তো যার কারণে পাঠকদের আসলে নতুন কিছু পাচ্ছে না। তো এই ধরনের বিষয়গুলো দিয়ে যদি সুন্দর করে জিনিসটা ফুটিয়ে তোলা যায়, তাইলে মানুষ ভালো কিছু পাবে। তো এইটা আমি আশা করি আমার লেখকের কাছে, যে উনি হয়তো ভালো একটা টপিকের উপরে এই ধারাটাকে বজায় রেখে নতুন কিছু আনবে। আর ডেফিনেটলি যেটা হচ্ছে যে এখনকার জেনারেশনের জন্য দেশ এবং দশের চিন্তা, এটা এই জেনারেশনেরই করতে হবে, যেটা আমরা রিসেন্টলিও দেখে আসছি। সো এটার জন্য এডুকেশনের দরকার, ইমাজিনেশনেরও দরকার টু সাম এক্সটেন্ট। কারণ
পুরানো জিনিস নাইরা আমার যেটা মনে হয় যে পুরানো জিনিস নাইরা লাভ তো আছে, বাট ওখানে আবার ক্ষতিও লুকায়িত আছে, কারণ পুরানো অনেক মিস্টেক্স আছে। সো আপনি যদি পুরানো জিনিস দিয়ে ইনফ্লুয়েন্স হন, তাহলে ইউর গানা মেক দ্য সেম মিস্টেক্স এগেন অ্যান্ড এগেন। সো সেই ক্ষেত্রে আপনার ইমাজিনেশন আশ্রয় নিতে হবে টু বিল্ড সামথিং নিউ, ডেফিনেটলি। তো আসিফের কাছে আমার শেষ প্রশ্ন যেটা, সেটা কাইন্ড অফ লাইক দিস, সেটা হচ্ছে যে নেক্সট কি প্রজেক্টে হাত দিতে যাচ্ছেন, বা নেক্সট কোনো কিছু লেখার আপনার কোনো প্ল্যান আছে কিনা, যতটুকু উইদাউট স্পয়লার ফোর শ্যাডো আমাদেরকে দিতে পারেন। নেক্সট কাজ মাথার মধ্যে আমারও 4-5টা ঘুরতেছে, যেগুলো নিয়ে হয়তো আমরা এখন কথা বলি না। তো আমি জাস্ট একটা হিন্ট দিই, একটা কাজের হিন্ট দিই, যে 18 নির্বাচন, আমরা 14 সালে নির্বাচন দেখছি যে আপনার কোনো বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন দেখলাম। 18 সালে নির্বাচন ভোট চুরি নির্বাচন, রাতে ভোট ভোট দিতে দেখলাম, ভোট ডাকাত যেটাকে বলে, সেখানে আমরা সে আখ্যায়িত আমলিক হইলো, যেটা আগেও হয়েছিল 74-এ, 73-এ যেটা নির্বাচন হলো। তো তার পরবর্তীতে যখন দেখাইলো 18 সালে, সেটা 18 সাল থেকে আমরা যে জার্নিটা আওয়ামী লীগ আবার 24 সালের নির্বাচনটা করলো, আবার 24 আন্দোলনটা। তো আমার ইচ্ছা আছে যে 2018 থেকে নিয়ে 2024 আন্দোলনের মতো একটা ভালো একটা ফিকশন দাঁড় করানো। মানে এখানে 18 সালের নির্বাচন থাকবে, আওয়ামী লীগের যে মুভমেন্টগুলো সেগুলো থাকবে, কিন্তু সবগুলো জীবিত ক্যারেক্টার থাকবে। হ্যাঁ, জীবিত ক্যারেক্টারগুলো থাকবে। তারপর 24-এ নির্বাচনটা যেটা দেখলাম আমরা, ডামি নির্বাচন দেখলাম, সেটাও দেখবে। আবার 24-এ যে রক্তক্ষয়ী আন্দোলন আমাদের তরুণদের, সেটা থাকবে। সব কিছু মিলে আমি একটা প্লট দাঁড় করাতে চাই, একটা উপন্যাস দাঁড় করাতে চাই, যেখানে মানুষ ভিন্নভাবে কিছু দেখবে, ভিন্ন কিছু পাবে। আমি ভিন্ন কিছু দিতে না চাইলে আমি লিখতে চাই না ভাই। সত্যি কথা কি ভাই, যে আমি বরাবরই জিনিসটা কি একটা লাইন লিখবো, সেটা ভিন্ন। এই লাইনটা যদি আরেকজন লিখে দেয়, এই কথাটা যদি আরেকজন বলে, আমি বলবো না। যে আমার এখানে একটা লাইন আছে যে রাজনীতি মানে রাজার নীতি, আর রাজার কোনো নীতি থাকে না, কারণ সে নিজেই নীতি বানায়। তো সেই জায়গাটা আমি আমি একটু একটু ভিন্নভাবে বলতে চাই, ভিন্নভাবে গল্পটাকে দেখতে চাই, আমার দৃষ্টিভঙ্গিতে একটু অন্যভাবে দেখাতে চাই মানুষকে। আশা করি সেটা মানুষ বুঝবে। আর আমি আর লিঙ্কন ভাইয়ের একটু কথা বলতে হয়, যে লিঙ্কন ভাইয়ের সাথে আমার শুরুতে যখন কথা হয়েছিল, কমল নিয়েই কিন্তু কথা হয়েছিল, তখন আমার কমল রানিং চলতেছে, তখন লিঙ্কন ভাইয়ের আইডিয়াটা শেয়ার করি, তখন লিঙ্কন ভাই বলে যে ওয়ান্ডারফুল, এটা আমি করতে চাই, এটা কথা বলতে চাই, আপনি বইটা দেন, আমি এটা অপেক্ষায় আছি। তো বইটা আমি দিয়ে দিলাম, উনি 1 সপ্তাহের মধ্যে পড়ছেন না, তো 1 সপ্তাহের মধ্যে পড়ে আমাকে জানালো যে আমেজিং কিছু। এটা আপনি বলেন, বই সম্পর্কে আপনি কিছু বলেন, আপনি যদি বা পরে কথা বলবেন, আপনি কিছু বলেন, দেখি আমি শুনি আসলে। আচ্ছা, তো যেটা হচ্ছে যে আসিফের সাথে আমার পরিচয়টা ওইভাবেই যে উনি অ্যাপ্রোচ করছেন যে ভাই আমি এরকম একটা জিনিস লিখতেছি, সাউন্ডস ইন্টারেস্টিং, মানে আপনি একটু দেখবেন কিনা। তখন আমি জাস্ট আমিও মোটামুটি নতুন বলতে গেলে এই পাড়ায়, আমিও তখন মোটামুটি জাস্ট ঘোরাঘুরি করতেছি। তার কিছু আগে অবশ্য আমার অলরেডি তুষারের সাথে পরিচয় হয়েছিল, এবং তখন আমি জানতাম না যে এই জিনিস ঘুরে ফিরে তুষারের কাছে আসবে। আই হ্যাড নো আইডিয়া, কারণ তখন আমি জানি যে আসিফের সাথে অন্যান্য প্রকাশনীর কথাবার্তা চলতেছে, এবং আমিও কয়েকজন রেকমেন্ড করছি যে এদের সাথে কথা বলে দেখতে পারেন, রাইট। সো পরে একটা জায়গায় লকড হইলো, বাট ওইটাতে ডিডন্ট ওয়ার্ক আউট, পরে তুষার ভাইয়ের কাছে আসলো। তো যেটা হচ্ছে যে, তো আমি একটা জায়গায় মানে দ্য অনলি থিং দ্যাট পিকড মাই ইন্টারেস্ট, সেটা হতেছে যে জিয়াউর রহমানকে নিয়ে একটা ফিকশনাল উপন্যাস। কারণ হচ্ছে যে আমি যেটা বললাম যে উনি বাংলাদেশের ইতিহাস, বঙ্গবন্ধু যেরকম অবিচ্ছেদ্য, উনিও অবিচ্ছেদ্য, দুজনের কাউকে কোনোভাবে ডিসকাউন্ট করার কোনো ওয়ে নাই। বঙ্গবন্ধুর যতটুকু মানে এখানে অবদান আছে আমাদের ইতিহাসে, সেটা অবশ্যই স্বীকার করতে হবে। জিয়াউর রহমানের যতটুকু অবদান আছে সেটাও স্বীকার করতে হবে। বঙ্গবন্ধুকে নিয়ে লিটারেচার আপনি পাবেন, বাট এই একটা মানুষ, একে নিয়ে লিটারেচার এবং ফিকশন তো মানে দূরের কথা। আর এই জেনারেশনের কেউ এটা নিয়ে লিখবে, এইটাই আমার কাছে মানে আমি মানে কোনোভাবে হিসাব মিলিয়ে দেবো এটা কেমনে, এটা অ্যাকচুয়ালি হয়েছে। প্রথম মানে স্ট্রেট আপ আমার প্রথম মনে হচ্ছে যে মনে হয় মজা করতেছে, বা মানে মিথ্যা কথা বলতেছে, মানে হয়তো মানে এমনি বলতেছে। অনেকে আছে না যে ইনথুজিয়াস্ট রাইটার থাকে, যে হ্যাঁ ভাই আমি লিখতেছি, সারা বছরই লিখি, বাট লেখা শেষ হয় না। বাট ট্রাস্ট মি, যখন আমি বললাম যাচ্ছে ঠিক আছে আপনি বইটা আমার পাঠান, আমি দেখি, মানে আমি যেটা দেখি আমি ওইটাই বিশ্বাস করি। এবং হি ইমিডিয়েটলি সেন্ড মি দ্য সফট কপি, উনি আমার সফট কপিটা পাঠালে, এবং সফট কপি পাঠালে হ্যাঁ এটা তো অ্যাকচুয়ালি একটা, ইটস আ ফুল বুক, ইটস আ ফুল ফ্লেজেড বুক। এবং শুধু বই না, মানে আমার প্রথমে মনে হচ্ছে এটা কি উনি লিখছে নাকি ঘোস্ট রাইটারদের লেখাইছে। বাট মানে উনি যেভাবে মানে মানে আমার কাছে সফট কপিটা পাঠানোর আগে যেভাবে বইটা আমার কাছে রিপ্রেজেন্ট করছে, আই নিউ যে হি ওয়েন্ট থ্রু এভরিথিং। সব কিছু উনিই করছে, সব কিছু মানে প্রত্যেকটা লাইন, এবং পুরা বই যদি আমি এখন বলি যে ভাই বইটা ন্যারেট করে নেন, বইটা উনি বইটা বইটাই ন্যারেট করবে, মানে বিকজ ফর দ্য লাস্ট 4 years ওনার কাছে কথা বলে যতটুকু বুঝছি, হি হ্যাজ লিভড দ্য স্টোরি। উনি শুধু লেখেনই নাই, উনি হি হ্যাজ লিভড দ্য স্টোরি। উনি খাইছে, ঘুমাইছে, সব কিছুই করছে এটার ব্যাপারে। এখনও মনে হয় যে মানে যে একটা জিনিস হয় না যে মানে এটা তার এখন সন্তানের মতো।
তো যেটা হচ্ছে যে মানে মানে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেও যেমন ওই যে একটা কানেকশন থেকে যায় না মায়ের, ওরকম কাইন্ড অফ লাইক দ্যাট, যে উনি এখনো হি ফিলস দ্য বুক, যে এখনো মনে হয় ওই রাইটিং মোডেই রয়েছে। তো আমি মনে হয় বলছি যে এই ক্ষেত্রে আমি বলছি যে আপনি একটু সময় নেন, নিয়ে আপনি দেন নেক্সট প্রজেক্টে হাত দেন বা সামথিং লাইক দ্যাট। আর এই বইটার ব্যাপারে যদি আমি বলি, মানে এইটা এই ফিকশনটার মধ্যে মানে ইনফরমেশন তো প্রচুর পরিমাণে আছে, সেটা আপনি বুঝতে পারবেন যে কোনটা ফ্যাক্ট এবং কোনটা ফিকশন। বাট ফিকশন যতটুকুই এখানে রচনা করা হয়েছে বা ফিকশনের আশ্রয় যতটুকুই নেওয়া হয়েছে, এটার মধ্যে যে পরিমাণ ডেপথ, যে পরিমাণ ফিলসফি এবং যে পরিমাণ রাজনৈতিক শিক্ষা আছে, এইটা আমার মনে হয় যে এই জেনারেশনের জন্য একটা বড় জিনিস হয়ে দাঁড়াবে। সো মানে এই বইটা এটা শুধু মানে জাস্ট একবার পুরো রাইখা দেওয়ার জিনিস না, আমার কাছে মনে হয়েছে এটা একটা স্টাডি করার মতো জিনিস। এটাকে অ্যানালিসিসও করার দরকার আছে, হয়তোবা কেউ না কেউ করবে টু সাম এক্সটেন্ট। আমি এটা 2-3 বার আমার অলরেডি পড়া হয়েছে এটা কন্টেন্ট ক্রিয়েট করতে গিয়ে, আর আমি হয়তোবা ইন ফিউচার এটা হয়তোবা আরেকবার 2বার রিড দিব। তো আমি ওভারঅল মানে আই এম ভেরি ইমপ্রেশনেবল অ্যাবাউট দিস, আই এম ভেরি পজিটিভ অ্যাবাউট দিস বুক। আর আমি মানে আই কান্ট রেকমেন্ড দিস এনাফ। আমি এটা মানে বলতে বলতে মনে হয় আমি অনেক বইয়া ফেলাইছি, বাট আমার মনে হয় যে এটা প্রত্যেকেরই পড়া উচিত। সো এটাই আমার মানে ফাইনাল কমেন্টস এই ব্যাপারে। আর তুষার ভাইকে অনেক ধন্যবাদ যে তুষার ভাই এই প্রজেক্টটা উনি পিক আপ করছেন। আর আসিফকে অবশ্যই অনেক ধন্যবাদ দিব যে এরকম ধরনের একটা প্রজেক্ট উনি মানে একদম ফ্রুইশন পর্যন্ত, একদম ফাইনাল ফর্ম পর্যন্ত উনি টেনে নিয়ে আসেন। এই দুজনের কন্ট্রিবিউশনের জিনিসটা হয়েছে। আর হোপফুলি অনুজ থেকে, এশিয়া থেকে আর আসিফের কাছ থেকে আমরা এরকম আরও ইন্টারেস্টিং কিছু প্রজেক্ট পাবো, যেগুলা নেক্সট জেনারেশনের শিক্ষার জন্য, এডুকেশনের জন্য এবং তাদের যে মানে চিন্তাশীল যে বিকাশ, এই জিনিসটা করার জন্য হেল্প করবে। আমরা সেই এক্সপেকটেশনই রাখবো। তো আজকে আমরা এই পর্যন্তই রাখতেছি। থ্যাংক ইউ ভেরি মাচ আসিফ, আর থ্যাংক ইউ ভেরি মাচ তুষার ভাই। ইনশাল্লাহ আবার কোনো ভিডিওতে আর হয়তো বা বইমেলায় দেখা হয়ে যেতে পারে, রাইট? চিয়ার্স।